ओम नमो श्री रामचंद्राय मृतमुद भाषिणी सोमशांत बोधरे तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै শ্রী গুরুবে নমঃ। জয়রাম, আমি অমৃতা। আমি আজকে আপনাদের কাছে ঠাকুরের আরেকটা গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি। ঠাকুর আমার মেয়ে সইতে ঠাকুর সেবার গিয়াছিলেন মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাড়িতে। মতিবাবু তখন বউবাজারে গিনি হাউসের নিকট একটা পল্লীতে থাকিতেন। নামটা স্মরণ হইতেছে না। সে বাড়িতে একতলায় আর এক ঘর ভাড়াটিয়া ছিলেন। মুখে কিছু না বলিতেও তাহার হাবভাব বুঝা যাইত যে তাহারা ঠাকুরকে বিশেষ পছন্দ করিতেন না। ঠাকুরের কাছে যে সর্বদা লোকজন আসিত ইহাতে তাহারা অত্যন্ত অসুবিধা বোধ করিতেন এবং মুখভার করিয়া থাকিতেন। আবার এদিকে মতিবাবুরও কোনো সন্তান সন্ততি ছিল না। তিনি বাড়ি না থাকিলে তাহার স্ত্রীর নিকট সংবাদ পাঠাইয়া উপরে যাইবার ব্যবস্থা করাও অনেক সময় কঠিন হইয়া উঠিত। বাজার সারিয়া দোকানে যাইতে মতিবাবুর প্রায় 8টা বাজিয়া যাইত। সুতরাং একটু তাড়াতাড়ি প্রাতঃকৃত্য সারিয়া চা সহযোগে টিফিন জলখাবার খাইয়া 7:30টার মধ্যে মতিবাবু বাসায় আসিয়া উপস্থিত হইলাম। মনে করিয়াছিলাম যে মতিবাবুকে নিশ্চয়ই বাসায় পাইব এবং আমার দোতলায় যাইয়া ঠাকুরের দর্শনের কোনো অসুবিধা হইবে না। নিচের তলায় ছোট একখানি বসিবার ঘর ছিল। সেখান দিয়া দেখিলাম যে এক ভদ্রলোকে অপেক্ষা করিতেছেন। তাহার নিকট জানিলাম যে মতিবাবু বাড়ি নাই। তথাপি মতিবাবু বলিয়া 2-3 বার হাঁক দিলাম, মনে মনে এই আশায় যে আমার আওয়াজ শুনিয়া কেহ হয়তো আমার উপরে যাইবার ব্যবস্থা করিয়া দিবে। 2-3 মিনিট অপেক্ষা করিলাম, কিন্তু কোনো সাড়াই পাইলাম না। তখন অগত্যা তক্তাপোশের উপর সেই ভদ্রলোকের পাশিয়া যাইয়া বসিলাম। তাহার দিকে তাকাইলেই বুঝিলাম যে তিনি অত্যন্ত চটিয়াছেন। আমাকে বলিলেন, মতিবাবু বলে ষাঁড়ের মতো চেঁচালেন কেন মশাই? আমার কথা আপনার বিশ্বাস হলো না? আমি তাহাকে আমার উদ্দেশ্য বোঝাইয়া বলিতে তিনি যেন কিছুটা ঠান্ডা হইলেন মনে হইল। আমি তাহাকে আশ্বাস দিলাম যে মতিবাবু শীঘ্রই আসিয়া পড়িবেন এবং আমরা দুজনে গল্পগুজবে করিয়া অনায়াসেই সময় কাটাইয়া দিতে পারি। তাহার পরিচয় জিজ্ঞাসা করিতে তিনি বলিলেন যে সে পরে হবে, এখন আগে আমার একটা কথা শুনুন। এই দুনিয়াতে কি করে ভালো করা যায় বলতে পারেন? আমি কোনো উত্তর না দিয়া একটু নির্বিষ্টভাবে ভদ্রলোকের দিকে তাকাইলাম। আগে ততটা লক্ষ্য করি নাই। এখন দেখিলাম যে অদ্ভুত চেহারা। বয়স আন্দাজ 50-55 বৎসর। মুখে কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি। বোধ হয় 8-10 দিন খুড়ের সম্পর্কে আসেন নাই। উজ্জ্বল শ্যামবর্ণ, উন্নত নাসা, চোখ দুটি বুদ্ধি প্রাচুর্য সমুজ্জ্বল। সমগ্র চেহারায় একটা বৈশিষ্ট্যের ছাপ। পোশাকেও বৈশিষ্ট্যের অভাব নাই। পরনে ক্যাম্পিসের জুতো, পরিধানে মোটা মিলের ধুতি, গায়ে একটি লংক্লথের ফাতুয়া, তাহার উপর একখানি মোটা চাদর এবং সর্বোপরি একখানা লাল রঙের জাপানি কম্বল। আমি এক দৃষ্টে তাহার দিকে তাকাইয়া আছি দেখিয়া ভদ্রলোক বলিলেন, হয়েছে তোর?
এইবার আমার প্রশ্নের জবাব দিন। আমি একটু লজ্জিত হইলাম এবং বিনীতভাবে বলিলাম, ঠাকুরের কাছে আসিয়াছে, তাহাকেই জিজ্ঞাসা করিবেন, আমি আর কি জবাব দিব। উত্তরে তিনি আমাকে জানাইলেন যে গত রাত্রিতে ঠাকুরের সঙ্গে তাহার সাক্ষাৎ হইয়াছিলেন এবং তাহাকেও তিনি এই প্রশ্ন করিয়াছিলেন। কিন্তু ঠাকুর তাহার কথার জবাব না দিয়ে উল্টে তাহাকে প্রশ্ন করিলেন, দুনিয়াটা ভালো করার আপনার কি প্রয়োজন? জবাবে তিনি কি বলিয়াছেন জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, কথাটা তাহলে আপনাকে খুলেই বলি। আপনি বোধহয় আমাকে অর্ধ উন্মাদ বা এইরকম একটা কিছু ঠাউরাইয়াছেন। অনেকেই এইরূপ ভাবে, কিন্তু আগে আমার কথাটা শুনুন। ভদ্রলোক বলিলেন যে তাহার বাড়ি যশোর জেলার কোনো একটি গ্রামে পশ্চিম অঞ্চলে সেচ বিভাগে চাকরি করিতেন। 3 বছর পূর্বে অসময়ে চাকরি হইতে অবসর গ্রহণ করিয়াছিলেন। ভদ্রলোক দুটির কন্যা বিবাহ হইয়া গেছে, স্ত্রীও 5 বৎসর পূর্বে গত হইয়াছেন। সুতরাং এখন তাহার ঝাড়া হাত পা, প্রায় 200 টাকার পেনশন পান এবং এখানে সেখানে ঘুরিয়া বেড়ান। চাকরি জীবনে এক নিদারুণ অভিজ্ঞতাই নাকি তাহাকে অসময়ে অবসর করিবার কারণ। সেচ বিভাগে চাকরির সময় তিনি দেখিয়াছেন যে একটি নিখুঁত পরিকল্পনা কিছুতেই করিয়া ওঠা যায় না। একদিকে খাল কাটিয়া জল সরবরাহ ব্যবস্থা হইল, অন্যদিকে জমি আবাদে আসিল, সুন্দর সুন্দর নতুন গ্রাম দাঁড়িয়া উঠিল। কিন্তু সঙ্গে সঙ্গে সংবাদ আসিল যে ওই দিকে অতিরিক্ত জল চলিয়া যাওয়ায় অন্য একদিকে জলাভাব উপস্থিত হইয়াছে। তাহাদের অসুবিধা হইতেছে এবং স্থানে স্থানে ম্যালেরিয়াও দেখা দিয়াছে। এই নতুন সমস্যা যাহা হোক একটা ব্যবস্থা করিতে না করিতেই আবার তৃতীয় কোনো স্থান হইতে অভিযোগ আসিতে আরম্ভ করিল। দেখা গেল যে নিছক ভালো কিছু করা যায় না, ভালোর সঙ্গে মন্দও যেন ওতপ্রোতভাবে ছড়াইয়া আছে। আমার মনে এক বিপ্লব উপস্থিত হইল। ইতিমধ্যে স্ত্রী গত হওয়ার সংসারে দায়িত্ব আর বিশেষ কিছুই রহিল না। চাকরির ইস্তফা দিয়া বাহির হইয়া পড়িলাম। অনেক স্থানে ঘুরিয়াছি, প্রাজ্ঞ বিজ্ঞ সাধু সন্ত প্রভৃতি অনেকের সঙ্গেই আলাপ আলোচনা করিয়াছি, কিন্তু তাহার সমস্যার সমাধান হয় নাই। অবশেষে পশ্চিমে কোনো এক স্থানে অতি অশীতিপর বৃদ্ধ সৌম্যকান্তি দীর্ঘপ্রস্ত্র এক সাধুর সহিত তাহার সাক্ষাৎ হইল। সাধু বাবা কয়েকজন শিষ্যকে লইয়া একটি আশ্রমে বসবাস করিয়াছিলেন। সাধু বাবার নিকট তাহার সমস্যার কথা উত্থাপন করিতেই তিনি বলিলে, বেটা আব ভালা তো জগৎ ভালা। কথাটা পুরাতন এবং পূর্বত তিনি ইহাই বহুবার শুনাইতেছিলেন, কিন্তু এই সাধু বাবার মুখে তেমন কোনো নতুন নতুন ঠেকিল। ভদ্রলোক সেখানে কিছুদিন থাকিবার ইচ্ছা প্রকাশ করিবার সহজেই অনুমতি পাইলেন এবং তাহার জন্য একটি
ছোট ঘর নির্দিষ্ট হইল। সাধু বাবা সৎস্বর্গে কিছুকাল বাস আনন্দেই কাটিয়া গেল। তাহার কথাবার্তা একটু সজীব সরলতা অনুভব করিতেন এবং তাহার শিষ্যত্ব গ্রহণ করিবেন কিনা এইরূপ চিন্তাও সে মাঝে মাঝে না আসিয়া এমন নয়। কিন্তু হঠাৎ একদিন আবার এক খটকা লাগিল। আপ ভালা তো জগৎ ভালা কথাটা লইয়াই আলোচনা হইতেছিল। সাধুবাবুর কথায় ভদ্রলোক বুঝিলেন যে তিনি ভালো হইলে জগতে ভালো, এই সঙ্গে সঙ্গে ভালো যাইয়া তাহা হয়। সাধুবাবু বলিয়াছেন না। তাহার কথা তাৎপর্য এই বুঝিলেন যে তিনি ভালো হইলে জগতের ভালো মন্দ তাহার থাকিবে না, ভালো মন্দ যেমন আছে তেমনই থাকিবে। তাহার সমস্যার এইরূপ সমাধান তো তিনি চাহেন নাই। সুতরাং সেই রাত্রে বিছানা বাক্স বাঁধিয়া কাহাকেও কিছু না বলিয়া সেখান হইতে সরিয়া পড়িলেন। এদিক ওদিক দু চার জায়গায় ঘুরিয়া কাশিয়া আসিয়া উপস্থিত হন এবং সেখানেই ঠাকুরের সন্ধান পান। স্থানীয় এক ভদ্রলোকের নিকট হইতে মতিবাবুর ঠিকানা লইয়া কলকাতায় আসিয়াছেন। বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুনি। আমার উচ্চারণে এখনও অনেক ভুল, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে, আমার ফেসবুকের থ্রু দিয়ে দেখলে আমার এই ফেসবুক পেজটা ফলো করে দেবেন, লাইক আর শেয়ারও করে দেবেন। সম্ভব হলে স্টার্স দিয়ে আমাকে হেল্পও করতে পারেন। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। জয় রাম।